তো চলো এই জায়গাটা থেকে আমরা একদম বেসিক জায়গা থেকে জার্নি স্টার্ট করি। দেখো আমরা প্রত্যেকেই জানি জিন কোথায় লোকেটেড থাকে না, জিনস আর লোকেটেড অন ডিএনএ, রাইট? আবার ডিএনএ কোথায় থাকে? এটা ধরো জিন 1, জিন 2, এগুলো কি জিনিস? জিন। So genes are generally found on any DNA, and DNA are known to coil on itself with the help of certain kind of proteins like histone as found in eukaryotes, not in prokaryotes. So histone help in their packaging or coiling, right? দিয়ে সেই কয়েলটা হয় ক্রোমোজোম, এই ক্রোমোজোম থাকে আবার ইউক্যারিওটিক নিউক্লিয়াসের ভেতর। যদি প্রোক্যারিয়েট হয় তার তো নিউক্লিয়াস থাকবে না, তো সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে। যাই হোক, সো জিনটা এরকম লোকেটেড থাকে। এবার এতদিন অবধি আমাদের জিনের ডেফিনেশন কি পড়েছি না, জিন আর দ্য পোর্শন অফ ডিএনএ দ্যাট ক্যান প্রডিউস ফাংশনাল প্রোটিন, দ্যাট সিম্পল, শেষ। এবার এর এক্সটেনশন পড়ব, মানে জিনের ডেফিনেশন এটা সঠিক নয়, এমন অনেক জিন আছে মার্কেটে যারা প্রোটিন তৈরি করে না। চলো কি কি আছে সেগুলো একটু জেনি। জিন জেনারেলি দু রকমের হয়, যদিও অনেক ধরনের জিনের টাইপস দেখবে ওই গ্রিন বক্সে দেওয়া আছে নিচে। এক নম্বর স্ট্রাকচারাল জিন, দু নম্বর রেগুলেটর জিন। রেগুলেটর জিন এই দুটো জিনিস নিয়ে ফার্স্টে আলোচনা করি, আরো দু একটা জিনিস ওই গ্রিন বক্সে আছে সেটা নিয়েও আমি আলোচনা করব। এই দুটো কি জিনিস দেখো, ডেফিনেশন ওয়াইজ আমরা এতদিন যেটা পড়ে এসেছি ডেফিনেশন, সেটা স্ট্রাকচারাল জিনের ডেফিনেশনের সাথে যায়। হাউ ক্যান উই ডিফাইন জিন? জিন ইজ দ্য পোর্শন অন ডিএনএ or part of DNA that can produce functional protein. এটাই তো সিম্পল ডেফিনেশন দিয়েছি, এটাই অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল জিনের ডেফিনেশন। But there are some type of genes are found to be located on the DNA as well. Those are not participate directly into the protein production. Rather, they are known to found located somewhere near to the any structural gene, and instead of producing any protein, they help in the expression of this trait, or that may be this trait. So somehow this type of additional gene help in the expression of the main structural gene. So this type of new type of gene is known as regulator gene. এই জিনগুলোর রোল আমরা জানবো। দেখো একটা কথা ভেবে দেখো, আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, রাইট? এটা শুনে আসছি, ছোটবেলা থেকে শুনে আসছি। ডিএনএরই একটা পার্ট হলো জিন, তো তার থেকেই যদি এক্সপ্রেশন হয় সেটার থেকে আরএনএ হলো। এবার আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি হয়, এটা আমরা জানি। But do all the different type of RNA take part in the protein production? Your answer will be no. Suppose till date you know about this type of simple although there are various other types of RNA as well, পাওয়া যায়। তো এগুলো পড়বো, ধীরে ধীরে পড়বো। এর মধ্যে সবকটা আরএনএ কি প্রোটিন প্রোডাকশন করে? না, একমাত্র এই আরএনএটাই প্রোটিন প্রোডাকশনে রোল প্লে করে। এটা আমরা পড়বো, আমাদের সিলেবাসের ডিটেলসে আছে। ট্রান্সলেশন বলে সেই মেকানিজমটাকে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন, এই চ্যাপ্টারে আছে। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন, এটাও এই চ্যাপ্টারে আছে। আর সেটা মূলত এই আরএনএটা তৈরি করে। তাহলে এগুলো কোথা তৈরি হলো? এই আরএনএ গুলোও তো ডিএনএ থেকে হয় বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। এটাও তো জিন থেকেই হয়েছে, এইদেরও তো একটা রোল আছে। তাহলে সমস্ত, এবার আমরা জিনের ডেফিনেশনের একটা এক্সটেনশন শিখলাম। সমস্ত জিন মানেই কিন্তু তা প্রোটিন করবে না, কিন্তু তার কোথাও না কোথাও ডিরেক্ট ইনডিরেক্ট রোল থাকবে, প্রোটিন প্রোডাকশনে হেল্প করবে। কারণ দেখো এই জিনিসগুলোও কিন্তু ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে হেল্প করে কোনোভাবে, সেই জন্যই তৈরি হয়। ওদের এমনি এমনি সেল কিন্তু তৈরি করে রেখে দেয় না মার্কেটে, এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরকম আরো বেশ কিছু সিকোয়েন্স আছে, যেমনটা আমি এখানে এঁকেছি। এখান থেকে আরএনএও তৈরি হতে পারে, বা এমন কিছু স্ট্রেচ অফ ডিএনএ থাকে যে ডিএনএ থেকে হয়তো ভবিষ্যতে কখনোই আরএনএ হয় না,
সেটা সিম্পলি কি কাজ করে না, আর একটা জিনকে রেগুলেট করে তার প্রোডাকশনে, তার এক্সপ্রেশনে। একটা কথা তোমরা শুনে রাখবে, এই কথাটা আগামী দিনে প্রচুর ইউজ হবে, সেটা হলো জিন এক্সপ্রেশন। বারবার এই কথাটা আসবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্রেশন? এক্সপ্রেশন মিনস capability of DNA to produce RNA or protein. এক্সপ্রেশন মানে সে তার চরিত্রটাকে দেখাবে, খুলবে। ধরো আমরা প্রত্যেকেই আমাদের বাবা মায়ের থেকে কিছু জিন পেয়েছি, রাইট? আমরা প্রত্যেকে জিন পেয়েছি না, বাবা মায়ের থেকেই তো পেয়েছি। এবার সেই জিনটা আমাদের শরীরে কি ভাবে নিজেকে এক্সপ্রেস করে? বাই প্রডিউসিং প্রোটিন। আর সেই প্রোটিনটা প্রডিউস করেই কিন্তু আমাদের চোখের কালার হয়, এটার কালার হয়, জিভটা এরম করতে পারি না, জিভটা ফ্ল্যাট, এগুলো তো সব ক্যারেক্টার এক একটা, ঠিক কি না? আমাদের চুলের কালার কালো হবে না ব্রাউন হবে, এটাও তো ওই জিনেরই এক্সপ্রেশন থেকে এসছে। এক্সপ্রেশন মানে হলো তার বহিঃপ্রকাশ ঘটানো, তার প্রোডাক্ট তৈরি করা। এই জিন এক্সপ্রেশন কথাটা আমি বারবার বলবো এই চ্যাপ্টার চলাকালীন। এক্সপ্রেশন মানেই বুঝে নেবে তার কিছু রেজাল্টের কথা স্যার বলছেন, তার কিছু আউটকাম, তার যেটা ফেনোটিপিক এক্সপ্রেশন বুঝতে সাহায্য করে, প্রোটিন হোক বা সেটার রেগুলেটর অন্য কোনো রোল হোক। তো দেখো মজাদার দুটো টার্ম শিখলাম, একটা হলো স্ট্রাকচারাল জিন, যেটা এতদিন অব্দি জিনের ডেফিনেশন পড়েছি। 2 নম্বর হলো রেগুলেটর জিন, যারা ডিরেক্টলি কখনো এক্সপ্রেস করে না ওরকম ভাবে, প্রোটিন তৈরি করে না, কিন্তু স্ট্রাকচারাল জিনের প্রোটিন প্রোডাকশন, তার নিজস্ব অন্যান্য মেকানিজম গুলোকে কন্ট্রোল করতে হেল্প করে রেগুলেটর জিন। আরো কতগুলো জিন আছে, সেই জিনগুলোর নাম জানি। যেমন আরেকটা জিনের নাম এখানে দরকার, হাউসকিপিং জিন। ভারী মজাদার নাম, এই নামটাও আগে পাইনি কখনো। হাউসকিপিং জিন হলো টিস্যু স্পেসিফিক জিন। দুটো জিনের কথা দেখো, এই সেকেন্ড জিনটাকে নাম হলো লাক্সারি জিন। কখনো পরীক্ষা চলে আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই লাক্সারি জিন? হ্যাঁ, আচ্ছা এই জিনটা কি, এটা মানে কিছু আলাদা ধরনের জিন যেটা ডিএনএ এর উপর থাকে? না, জিনের যে কনসেপ্ট আমরা জানি তার সাথেই এগুলো ফিট হয়, কিন্তু হাউসকিপিং জিন আর টিস্যু স্পেসিফিক জিনের মধ্যে একটু ছোট্ট ডিফারেন্স আছে। এমন জিন যা আমার তোমার বডির সমস্ত সেলে নিজেকে এক্সপ্রেস করতে পারে। এক্সপ্রেস মানে আবার সেই এক্সপ্রেস কথাটা বললাম, মানে প্রোটিন তৈরি করতে পারে বা কোনো ফেনোটিপিক এক্সপ্রেশন দিতে পারে, সমস্ত সেলে দিতে পারে। এমন কোন জিন যা তোমার মাথা হতে পারে, লিভার, কিডনি, পা, হাত পা সব, টেস্টিস, ওভারি, সব জায়গায় যেখানেই থাকুক, সে তার জিনের যে প্রোডাক্টটা, প্রোটিনটা, তার ফেনোটিপিক এক্সপ্রেশনটা দেখাবে। আবার কিছু ধরনের জিন আছে যেটা কিছু টিস্যুতে এক্সপ্রেস হয়। এক্সাম্পল বলবো, আমাদের শরীরে বলো তো ইনসুলিন কোন জায়গা থেকে তৈরি হয়? টেল মি, where from insulin hormone gets secreted in our body or get produced? Pancreas. This is the right answer. Now my question is it the only place where insulin gene is located on the DNA? Don't your brain cell or liver cell, don't they possess the gene of insulin? Yes, definitely. Your testes and ovary cells are also contain this insulin gene as well. জিন তো সবার সবকটা সেলের মধ্যেই আছে, সবকটা ক্রোমোজোমেই আছে, কিন্তু ওভারিতে কি, টেস্টিসে কি ইনসুলিন সিক্রেট হয়? ব্রেনে হয়, লিভারে হয়, কিন্তু সব সেলে আছে। আমার বডির সব সেলেই কিন্তু ইনসুলিন জিনটা আছে। এটা কোনো নম্বর ক্রোমোজোমেই হবে। যেমন আমরা সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া পড়তে গিয়ে বেশ কিছু রোগের ক্ষেত্রে ক্রোমোজোমের স্পেসিফিক লোকেশন বলেছি, এটা 11তে থাকে, এটা 12তে থাকে, ওটা 16 নম্বর ক্রোমোজোমে থাকে। সেরকমই ইনসুলিন প্রডিউসিং জিন ধরো 5 নম্বর ক্রোমোজোমে থাকে। তো 5 নম্বর ক্রোমোজোম কি আমার ব্রেনের সেলে নেই? ডেফিনেটলি আছে 5 নম্বর ক্রোমোজোম, কিন্তু ব্রেনে ইনসুলিন তৈরি হয় না। কোথায় হয়? প্যানক্রিয়াসে হয়। তার মানে ইনসুলিন জিনটার টিস্যু স্পেসিফিক, ওর এক্সপ্রেশন টিস্যু স্পেসিফিক। তাহলে স্যার এর এক্সাম্পল কি দেবে? হাউসকিপিং জিন, এমন একটা এক্সাম্পল দাও যেটা সব সেলে হয়। গ্লাইকোজেনেসিসের যে কোনো জিন, গ্লাইকোজেনেসিস প্রসেসটার কথা মনে করো, সে মনে পড়ছে? সেই গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এর মাঝে মাঝে যে এনজাইম গুলো আছে, হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, পাইরুভেট কাইনেজ, এই এনজাইম গুলো তৈরি হয় তো কোথাও। এখানে যতগুলো এনজাইমের নাম আছে, 8টা না 9টা ছিল, রাইট? তো সবকটা আমার বডির সব সেলে তৈরি হয়।
কারণ গ্লাইকোলাইসিস হলো যে কোনো সেলের বেসিক একটা এনজাইমেটিক রিঅ্যাকশন, ইজন্ট ইট? গ্লাইকোলাইসিস তোমার ব্রেন সেলে হয় না, গ্লাইকোলাইসিস তোমার ব্লাড সেলে হয় না, গ্লাইকোলাইসিস টেস্টিস, ওভারি, লিভার, কিডনি, হাতে পায়ে সব জায়গায় হয়। তো চুল আর নখ বাদে ওগুলো তো ডেড। গ্লাইকোলাইসিস হয় না এমন কোনো সেল নেই। ব্যাকটেরিয়াতেও হয় গ্লাইকোলাইসিস, রাইট? সমস্ত জায়গায় গ্লাইকোলাইসিসের এনজাইম গুলো তৈরি করার জিনগুলো এক্সপ্রেস থাকে। জিনটা তো সব সেলেই আছে, সব সেলে এক্সপ্রেস কি হবে? হ্যাঁ, গ্লাইকোলাইসিসের জিনটা, বিশেষ করে গ্লাইকোলাইসিসের এনজাইম প্রোডিউসিং জিনটা সব সেলে অ্যাক্টিভ হয়, সব সেলে অ্যাক্টিভ থাকে। কারণ গ্লাইকোলাইসিস খুব বেসিক একটা প্রসেস। কিসের প্রসেস? না প্রোডাকশন অফ এনার্জি, এটিপি প্রোডাকশনের, সেলকে বাঁচিয়ে রাখার, সেলকে খাবার হজম করানোর শক্তি দেওয়ার একটা বেসিক প্রসেস, সেটা সব সেলে অ্যাক্টিভ থাকে। কিন্তু একটা প্রোটিন তৈরির জিন আছে, জিনটার নাম অ্যালবুমিন জিন, দ্যাট প্রোডিউস অ্যালবুমিন প্রোটিন। এটা আমাদের শরীরে আছে, এক্সপ্রেস পায় না, মেয়েদের শরীরে এক্সপ্রেস পাবে। কোথায় পাবে? ওভারিতে, ওভামের ভেতর, টু বি স্পেসিফিক ওসাইটের ভেতর। কারণ এই অ্যালবুমিনটা ম্যাচুরেশন অফ ওসাইটে ওভামে হেল্প করে, অন্য জায়গায় পাবে না। ওভারিতে এটা অ্যাক্টিভ থাকবে, মেয়েদের শরীরে মাথায়, লিভারে, কিডনিতে থাকবে না অ্যাক্টিভ। প্রেজেন্ট তো আমাদের শরীরেও আছে, কিন্তু এই জিনটা আমাদের শরীরে অ্যাক্টিভ নয়। বুঝতে পারছো টিস্যু স্পেসিফিক জিন কিরকম? লুক অ্যাট দিস ভেরি ডায়াগ্রাম। বা এরকম আরেকটা ছবি আঁকি না, আঁকলেও তো সময় নষ্ট। ডিএনএর ওপর ধরো ছোট বড় বিভিন্ন জিন আছে, these are different genes, 1 2 3 4। ডিএনএর উপর এরকমই কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। হ্যাঁ, কেউ কেউ কাছেও থাকতে পারে, দুটো চারটে জিন একদম খুব কাছাকাছিও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা। কিন্তু এরকম গ্যাপ থাকে, অনেক সময়ই দেখা যায়। কখনো কখনো এই যে মাঝের গ্যাপটা অনেকটা বেশি হতেও দেখা যায়। তার মানে ডিএনএর সমস্ত পোর্শন জিন নয়। এটা এস্টিমেট করে দেখা গেছে অলমোস্ট 98 to 99% পোর্শন ডিএনএ খালি, কিছু নেই। ফাংশনাল পোর্শন মানে জিনগুলো আছে মাত্র 1 থেকে 2% অংশ। ফাঁকা যে জায়গাগুলো, বুঝলে, যেমন এটা একটা ফাঁকা অঞ্চল, এটা একটা ফাঁকা অঞ্চল, এগুলোকে বলা হয় ইন্ট্রনস। ইন্ট্রাজেনিক রিজিয়ন থেকে কথাটা এসছে, ইন্ট্রন। ইন্ট্রনস আর ফ্রি স্পেস ফাউন্ড ইন বিটুইন টু সাকসেসিভ জিনস অর অ্যাডজাসেন্ট জিন। এগুলো জেনারেলি কোনো প্রোটিন তৈরি বা কোনো রকম রেগুলেশন রোলে কিচ্ছু রোল প্লে করে না। এরা কোনো জিন নয়, স্ট্রাকচারাল রেগুলেটর কোনো জিনই নয়। আর এগুলোকে তো জিন বলে, হ্যাঁ এগুলো জিন বলে। ইন্ট্রন্সের সাপেক্ষে এটার জন্য একটা টার্ম ইউজ হয়, এক্সন। এটার সাথে জাস্ট একটা সিমিলারিটি রাখার জন্য এই টার্মটা ইন্ট্রোডিউস হয়েছে, এক্সন মানেই জিন, এটা মনে রেখে। এই টার্মটার উপর কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ইন্ট্রন, এক্সন। তো অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ ইন্ট্রন এক্সন নিয়েই তৈরি হয়, যে কোনো ডিএনএ। ডিএনএর উপর বেশি এমফাসাইজ করছি, আর ডেফিনেটলি তাই করতে হবে। মলিকুলার বায়োলজিতে কি আমরা পড়বো, জিনের কিভাবে এক্সপ্রেশন হয়, কিভাবে ডিএনএ আরএনএ করে, কিভাবে আরএনএ প্রোটিন করে, কিভাবে তা রেগুলেট হয়। তাহলে তো সবার আগে ডিএনএ কেই ভালোভাবে জানতে হবে। ডিএনএ কে ভালোভাবে জানার সবচেয়ে বেস্ট উপায় হলো ক্লাস 11 বায়োমলিকিউল চ্যাপ্টার নাম্বার 9। যে ওই সময় ওই চ্যাপ্টারটা বোঝনি, ছেড়ে এসছো, ব্যাপক সাজেশন বানানোর জন্য চ্যাপ্টার 9 বাদ দিয়ে দিয়েছিলে, তার এই ডিএনএ উঠবে না। সবটুকু ডিটেলস তো আলোচনা করতে পারবো না, তবুও একটু রিকল করিয়ে দেওয়ার জন্য দু একটা আলোচনা করি। ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তবে এক্ষেত্রে শুধু এটুকু বললে হবে না, 2' বিটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কারণ যারা আমরা স্ট্রাকচার জানি তার ডিঅক্সিরাইবোজের কোথায় থাকে, ডিএনএ এর সাথে অ্যাটাচ, সেই রাইবোজটার অ্যাকচুয়াল নাম এটা আলফা রাইবোজ নয়, বিটা রাইবোজ। আর তার 2' পজিশনটা
ডিঅক্সি মানে অক্সিজেন নেই, শুধু হাইড্রোজেন আছে। আমরা এই স্ট্রাকচারাল ডিটেলসটা প্রয়োজন হলে আবার একবার 11 এর বায়োমলিকুল চ্যাপ্টারটা খুলে দেখে নেব, সেখানে ডিটেলস আছে। ডিএনএ এর কম্পোজিশন গুলো কি কি যদি আমরা এক এক করে একটু আলোচনা করি। কম্পোজিশনস অফ ডিএনএ, নিউক্লিক অ্যাসিডের নাম আছে তো নাইট্রোজেনাস বেস তো ডেফিনেটলি থাকবে। তো নাইট্রোজেনাস বেস এটা আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। কি কি থাকে এর মধ্যে? এটিজিসি মনে পড়ছে তো আস্তে আস্তে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলোর নাম আমরা পড়েছি। এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন হলো পিউরিনের এক্সাম্পল, আর থায়ামিন আর সাইটোসিন হলো পিরিমিডিন। পিউরিন কাকে বলে, পিরিমিডিন কাকে বলে, এবার এটাও একটু ডিটেলসে পড়ে নিই। এছাড়া কি থাকে ডিএনএ এর মধ্যে? ডিএনএ এর মধ্যে থাকে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ সুগার। সুগার, এই সুগারটার স্ট্রাকচার দেখে নেবে। এরকম টাইপের একটা স্ট্রাকচার ছিল, সে মনে আছে? এরকম টাইপের একটা স্ট্রাকচার ছিল। এর স্ট্রাকচারের স্কেলিটনটা পুরো ভালো করে দেখে নেবে। এর এই 2 প্রাইম পোর্শনটা, এটা 1 2 3 4 এরকম ভাবে আমরা নাম্বার করেছিলাম। এখানে একটা কার্বন থাকে, এটা 5 নম্বর কার্বন, সব ক্লাস 11 এর ডিটেলসে শিখেছিলাম। এই জায়গাটা এই 2 প্রাইম পজিশনে 3 প্রাইমের নিচে OH থাকে, 2 প্রাইমে শুধু H থাকে। এই কারণেই কিন্তু এটাকে 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ বলে। এই বিশেষ রাইবোজ সুগারটা কিন্তু ডিএনএ তে থাকে, আরএনএ তে কিন্তু এই স্ট্রাকচারটা থাকে না। আরএনএ তে সিম্পল থাকে, এই জায়গাটাতে ও থাকবে। এটাই একটা খুব ভাইটাল ডিফারেন্স। এই পয়েন্টে লিখতেই হবে যদি পরীক্ষায় কখনো ডিএনএ আরএনএ ডিফারেন্স থাকে। বেশ, 3 নম্বরটা আসি। থার্ড পয়েন্ট কি? প্রেজেন্স অফ ফসফেট, যেটা বাইন্ড করে। সো ইফ ইউ omit phosphate from this association, you will have nucleoside. But if you add the phosphate, do you know the source of phosphate in our body? It comes from an acid. This is the source of our phosphate. এখান থেকে ভেঙে ইনঅর্গানিক ফসফেট অ্যাটাচ হয় এর সাথে, ডিএনএ এর সাথে। সো ডিএনএ এই যে এই স্ট্রেচটা আমরা একটু আগে এঁকেছিলাম, এই স্ট্রেচটা মানে কি বলতো? অ্যাকচুয়ালি এখানে সব উল্টো উল্টো দিকে বেস আছে। কি বেস? এ টি জি সি এগুলো আছে। তার মানে এখানে ধরো এ আছে, এখানে টি আছে, এখানে ধরো আরেকটা টি লিখলাম, এখানে জি আছে, এখানে সি আছে, এখানেও সি লিখলাম, এখানে জি লিখলাম, এরকম সব বেস পেয়ার গুলো আছে। এর উল্টো দিকে এর কমপ্লিমেন্ট বেস গুলো থাকে, ঠিক কি না? যেমন এর উল্টো দিকে কি থাকার কথা? এই সাইডে এখানে টি থাকবে, টি এর উল্টো দিকে এ থাকবে, এইখানেও এ থাকবে, এখানে সি থাকবে, এখানে জি থাকবে, এখানে জি, এখানে সি, এরকম ভাবে উল্টো উল্টো কমপ্লিমেন্ট গুলো ডিএনএ তে থাকে। যেখানে এ আর টি এর বন্ডিং দেখবে, একটা পিউরিন একটা পিরিমিডিন, এটা ডাবল বন্ড হাইড্রোজেন বন্ডিং দ্বারা বন্ড হয়। আর যেখানে জিসির বন্ডিং দেখবে, এটা ট্রিপল বন্ড হাইড্রোজেন বন্ডিং দ্বারা কাপলড হয়। এই রকম বন্ডিংটা দিয়েই কিন্তু পুরো ডিএনএটা তৈরি। যদি বলে একটা নিউক্লিওটাইড বেস দেখাও, তাহলে তুমি এইটুকুকে শুধু চিহ্নিত করবে। যদি বেস পেয়ার বলে, তার মানে এইটা, এটা একটা বেস পেয়ার, সিঙ্গেল বেস পেয়ার। এই টার্মগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। যদি এখানে 10খানা লেখা থাকে তাহলে 10 বেস পেয়ার, 1 2 3 4 5 6 7, এখানে কটা আছে? 7 বিপি। যদি 7000টা লিখতাম, এখানে যদি 7খানা না লিখে 7000 লিখতাম, তাহলে 7 কেবিপি লিখতাম, 7000 বিপি লিখতাম না। এটাও লেখা যায় 7000 বিপি, এটাও ঠিক টার্ম, কিন্তু এই টার্মটাও তো শিখতে হবে। যদি পরীক্ষায় কখনো এই টার্মটা মানে দেওয়া থাকে, তাহলে কি করে বুঝবো? 7 কেবি মানে, কেবিপি মানে কিলো বেস পেয়ার, মানে এটা কে স্ট্যান্ড ফর 1000। বোঝা গেছে? এরকম ভাবে ইন্ডিকেট গুলো করা হয়। ক্লিয়ার? ডিএনএ প্রথম স্ট্রাকচারাল ডিসকভারিজ আসে 1953 তে। এটা নোবেল অ্যাওয়ার্ড উইনিং ডিসকভারি ছিল। আমরা প্রত্যেকেই জানি ওয়াটসন অ্যান্ড ক্রিকের ডিসকভারি, কিন্তু তার আগে 1950 তে, ওটা এসছে 1953 তে ওয়াটসন ক্রিক। তার আগে চার্গাভ বলে একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন, যিনি ডিএনএ এর বেস পেয়ার গুলোকে বুঝতে পেরেছিলেন, কেমিক্যালি এক্সপেরিমেন্ট করে সেগুলোর আইডেন্টিফাই করেছিলেন, কিন্তু ডিএনএ এর স্ট্রাকচার, ডিএনএ এর বেস পেয়ারিং ইভেন্ট গুলো, এগুলো অত ভালো করে এক্সপ্লেন করে যেতে পারেননি যতটা ভালো ওয়াটসন অ্যান্ড ক্রিক করেছে। কিন্তু চার্গাভ বলে এই যে বিজ্ঞানীটার নাম আছে, পেজ নাম্বার 27 এ দেখো,
এনার কথা কিন্তু আমাদের পড়তে হবে, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে একটা হেডিং করি ছোট্ট করে, চারগাপস রুল। চারগাপস রুল বলে একটা আমি হেডিং করি। চারগাপস 1950-তে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন এই সায়েন্টিস্ট চারগাপ, এবং আরো পরবর্তীকালে আরো দুজন বিজ্ঞানী আছেন, ফ্র্যাঙ্কলিন আর উইলকিন্স। এই বিজ্ঞানীদের সহযোগিতাই কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রেগ ফাইনালি তাদের বিখ্যাত 3D মডেল অফ ডিএনএ সেটাকে প্রপোজ করেছে। চারগাপ রুলটা আমাদের একটু দেখে দেখে পড়তে হবে, তা না হলে এর মানেগুলো বোঝা যাবে না। এখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। চলো বই প্রত্যেকে পিক করো, আমি একটা একটা করে পয়েন্ট বলে দিই। ফার্স্ট পয়েন্টটা কি বলছে? অল বেস কম্পোজিশন অফ ডিএনএ আর সেম in all the individuals of a species but may differ from species to species. মানে ম্যাক্সিমাম বেস পেয়ার কম্পোজিশন, যে জিনিসগুলো দিয়ে বেস পেয়ারটা তৈরি প্রত্যেকটা ক্রোমোজোমের, সেগুলো বলছে স্পিসিসে, একটা স্পিসিসের ক্ষেত্রে, মানে আমরা যদি মানুষের কথা বলি, তো মানুষের ক্ষেত্রে বেস পেয়ার কম্পোজিশন গুলো, যে সিকোয়েন্সে বেস পেয়ার গুলো কোনো ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, সেটা সেফ। যদিও এই ফার্স্ট পয়েন্টটার উপর পরবর্তীকালে আরো যখন বিজ্ঞান এগিয়েছে, জানা গেছে যে না, ডিফারেন্ট অ্যালিগুলো আছে জিনের, সেগুলোতে কিন্তু ভ্যারিয়েশন থাকতে পারে তোমার আমার মধ্যে। তথাপি রাফলি এটা উনি বলেছেন যে অল বেস কম্পোজিশন অফ ডিএনএ আর সেম। এক নম্বর পয়েন্টটা খুব জরুরি পয়েন্ট নয়, কারণ এইটার একটু এক্সেপশন আছে। পরের গুলো জরুরি এবং কোনো এক্সেপশন নেই, যার জন্যও চারগাপস রুলস আজও পড়া হয়। 2 নম্বর পয়েন্ট বলছে the total amount of purine। আচ্ছা, এর মানে কি? টোটাল অ্যামাউন্ট অফ পিউরিন মানে কোনটা? পিউরিন কোনগুলোকে বলা হয়? অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। টোটাল অ্যামাউন্ট অফ পিউরিন বলছে, অ্যান্ড পিরিমিডিন উইল অলওয়েজ রিমেন ইকুয়াল। এটা টোটাল অ্যামাউন্ট অফ পিউরিন, এর সাথে পিরিমিডিনটা সবসময় সেম হবে, যোগফল। যদি কোনো একটা স্ট্রেচ অফ ডিএনএ দিলাম তোমায়, এ নাও এটা একটা সুতো, ডিএনএ সুতো, তুমি গোনো, তুমি খুঁজে পেলে 22,000 লক্ষ কোটি বেস পেয়ার আছে। স্বাভাবিক, একটা লম্বা সুতো তুমি দেখতে পাচ্ছ, তাতে তো প্রচুর বেস পেয়ার থাকবে, ডিএনএ তো দেখাই যায় না, এত এত ছোট্ট। যাই হোক, আমি ছোট করে যদি বলি, ধরো 1000টা বেস পেয়ার আছে একটা ডিএনএ এর মধ্যে, তার তো গোনা সম্ভব হবে এইরকম ভাবে? চোখে দেখে দেখা যায় না, মাইক্রোস্কোপের তলাতেও দেখা যায় না, কিন্তু কিছু প্রসেস আছে যেগুলো আমরা শিখবো পরে, এগুলো জানা যায়। কোনো নির্দিষ্ট জায়গায় কি বেসে আছে জানা যায়, তো তার সংখ্যা বেরোবে। জেনারেলি অ্যাডেনিন যা থাকবে, থাইমিনও তাই থাকবে, কারণ অ্যাডেনিনে উল্টো দিকে পেয়ার আপ হয়। আবার এটাও যা থাকবে, এটাও তাই থাকবে, কারণ গুয়ানিনে উল্টো দিকে সাইটোসিন পেয়ার আপ হয়। ভুল পথে এটাও বলা যায়, টোটাল পিউরিনের কম্পোজিশন টোটাল পিরিমিডিনের যোগফলে সবসময় সমান হবে, এই দুটো যোগফল। এটা পয়েন্ট নাম্বার 2 বলছে। পয়েন্ট নাম্বার 3 কি বলছে দেখো, the amount of adenine is always equal to that of thymine and amount of guanine is always equal to be cytosine, যেটা এখনই এই কথাতেও বললাম, এই কথাটাও কিন্তু খুব জরুরি। 4 নম্বর পয়েন্ট কি বলছে, the base ratio may vary in DNA of different groups but will remain constant for particular species। বেস রেশিও, যে যার সাথে পেয়ার আপ হয় সেই বেস রেশিওটা, ধরো অ্যাডেনিন থাইমিনের সাথে পেয়ার আপ হয়, এইটার একটা হিসেব, তার সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে পেয়ার আপ হয়, এর একটা নির্দিষ্ট স্পিসিস স্পেসিফিক রেশিও থাকবে। কথার কথা বলছি, ধরো আমাদের শরীরের সমস্ত অ্যাডেনিন থাইমিন গুনলে, সমস্ত ডিএনএ সমস্ত ক্রোমোজোমের অ্যাডেনিন থাইমিন গুনে বের করলে কয়েক হাজার কয়েক লক্ষ একটা সেলের ক্রোমোজোমে বেরোবে, নাম্বার বেরোবে ডেফিনেটলি। হিউম্যান জিনোম প্রজেক্টের আবিষ্কার হয়ে যাওয়ার পর 2013 সালের পর থেকে এই এস্টিমেশনটা আমাদের হাতে চলে এসেছে, এটা বের করা সম্ভব। আবার গুয়ানিন সাইটোসিনেরও আমাদের সমস্ত ক্রোমোজোমের সমস্ত ডিএনএ এটা হিসেব বেরোবে। এই দুটো সমান হবে তা কিন্তু বলছে না, কিন্তু বলছে এই অ্যাডেনিন আর থাইমিনের যে টোটাল যোগফল আর গুয়ানিন আর সাইটোসিনের টোটাল যোগফল, তার একটা স্পিসিস স্পেসিফিক রেশিও আসবে। ধরো মানুষের ক্ষেত্রে এই রেশিওটা এলো 0.87। কথার কথা বলছি, যদি হোমোসেপিয়েন্স নিয়ে তুমি ডিল করো, সেটা চায়না থেকে হোক, অস্ট্রেলিয়া থেকে হোক, আফ্রিকা থেকে হোক, দুবাই থেকে হোক, মানুষের শরীরের থেকে যদি তুমি ডিএনএ স্যাম্পল কালেক্ট করো, তার এই বেস পেয়ার সিকোয়েন্সের এই রেশিওটা সবসময় এইটাই থাকবে, এত স্পেসিফিক থাকবে, এর পরে আরো 4-5 ডিজিট অব্দি তুমি যেতে পারো, অতটাই স্পেসিফিক্যালি বেরোবে।
আবার এটাই দেখা গেল গরিলা নিয়ে করছো, তার ক্ষেত্রে এই রেশিওটা হয়তো দেখা গেল এরকম চলে এলো, পয়েন্ট ধরো 95 এসে গেল। এক্সাম্পলের জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। সেই স্পিসিসের এই রেশিওটা স্পিসিস স্পেসিফিক। এটা অ্যামিবার ক্ষেত্রে একরকম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর এক রকম। প্রত্যেক স্পিসিসের স্পিসিস স্পেসিফিক হয় কোনটা না এই পার্টিকুলার রেশিওটা। এটাও চার্গাফ অত বছর আগে আবিষ্কার করে গেছেন, তখন খুব ভালো পরিমাণ গেজেট গুলো ডিসকভার হয়নি যেগুলো দিয়ে আজকের দিনে এই নাইট্রোজেনাস বেস গুলো বের করা যায়। 2013 সালের আবিষ্কারের পর এগুলো আমরা গুনতে পারি। আর উনি তার আগে গেস করে এটা বলে গেছেন, যেটা হিউম্যান জিনোম প্রজেক্ট আবিষ্কার হওয়ার পরেও ট্রু পাওয়া গেছে, যার জন্য চার্গাফ প্রুফ আমরা এখনো পড়ি। এটা কিন্তু উনি খানিকটা হিসেব করে অঙ্কের সাহায্যে, হ্যাঁ কিছু কিছু কেমিক্যাল এক্সপেরিমেন্ট করে তার প্রুফ পেয়েছিলেন বলেই গেসটা করেছেন, তা পুরো তুক্কা মেরে যায়নি। কিন্তু এরকম ভাবে হিউম্যান জিনোম প্রজেক্ট যেরকম সংখ্যা গুনে গুনে বের করতে পারি এখন, সেই সময় তো ছিল না সেই প্রসেস, তাও কত অ্যাকিউরেট হিসেব দিয়ে গেছে। ওনার এই দেওয়া হিসেব, একটা তো পিউরিনের যোগফল পিরিমিডিনের সাথে সমান হবে, আর আরেকটা যে যার সাথে পেয়ার আপ হয় তার যে টোটাল যোগফল, সেটা তার এই রেশিওটা একটা স্পিসিস স্পেসিফিক হিসেব হয়। এই জিনিসগুলো দিয়ে আমরা কোনো একটা আননোন সেগমেন্টের একটা পোর্শন যদি জানতে পারি, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, ধরো তোমাকে একটা লম্বা স্ট্রেচ অফ ডিএনএ দিলাম, কত বেস পেয়ার জানি না, বলে দিলাম যে অ্যাডেনিন এই এটার মধ্যে 30% আছে, এই স্ট্রেচ অফ ডিএনএটার মধ্যে 30% অ্যাডেনিন আছে। এবার আমি তোমাকে বের করতে বললাম সাইটোসিনের পরিমাণ। ভেরি গুড। আমি বলি না, ও পড়ার যখন পড়াই ওর চোখ দেখলে বোঝা যায় খুবই কনসেন্ট্রেটেড থাকে, ভীষণ মন দিয়ে আমার কথা শোনে। কি করে বেরোলো এটা? 20%, একদম ঠিক। এরকম যে কোনো ডিজিট এর পয়েন্ট দিয়ে আসুক না, একটু হিসাব করতে 2 মিনিট সময় লাগবে বেশি, কিন্তু উত্তর তো বেরোবে। তোমার যদি বলে এরকম 22.87% যদি অ্যাডেনিনের পরিমাণ হয়, তাহলে গুয়ানিন কত, সাইটোসিন কত, অবশ্যই বের করা যাবে। কারণ অ্যাডেনিন যা থাকবে থাইমিনও তাই। পার্সেন্ট বলেছে, সংখ্যা বলেনি। তো এটা হয়ে গেল 60। তাহলে যে কোনো ডিএনএর মধ্যে 100% যদি ডিএনএটাকে আমরা ধরি, 100% যদি ডিএনএটাকে ধরি, তাহলে 60 চলে গেল, আর 30% কি থাকবে? বাকি অংশগুলো থাকবে যেগুলো এখানে নেই, 40%। 60 এখানে চলে গেল, বাকি 40% কি থাকবে যেটা এর মধ্যে নেই? অ্যারেনিন আর থাইমিনের একটা হিসেব গেল, এর সাথে ছাড়া আর একটা কে আছে, সাইটোসিনের সাথে কে পেয়ার আপ করে? গুয়ানিন। তাহলে কি হবে? এটা যা হলো 60, 100 থেকে বিয়োগ করলে 40, 40 কে হাফ করে দাও, দুটি 20-20 হবে। এখানে 21 আসলো, এখানে 19 আসলো, এরকম তো হবে না, তো ইকুয়াল পেয়ার আপ হয়। দ্যাট সিম্পল। এই অঙ্কগুলো খুব আসে, ইভেন নিটেও আসে। খুব সহজ অঙ্ক, এটা যদি পয়েন্টেও আসে ঘাবড়ে যেও না, একটু সময় নিও, একটু করে